পেন কমে গেলেই নর্মাল হাঁটাচলা করাটা সব ক্ষেত্রে সঠিক নয়, সেটা ডিপেন্ড করছে কত গ্রেডে আপনার ইনজুরিটা হয়েছে তার উপর। পা মচকে যাওয়া মানে সেটা হচ্ছে কোন গ্রেডে ইনজুরি হয়েছে সেটার উপর ডিপেন্ড করছে। তো সবসময় যে ইনিশিয়ালি ব্যথা কমে গেছে মানেই সেটা রিকভারি হয়ে গেছে কমপ্লিটলি, সেটা নয়। পা মোচকানো এই শব্দটা কিন্তু আমরা আমাদের আশেপাশে প্রায় প্রতিনিয়তই শুনতে পাই। পা মচকে গেলে আমাদের কি করা উচিত, কি করা উচিত নয়, কখন আমরা ফিজিওথেরাপির সাহায্য নেব, সেই সম্পর্কে আমরা আজ আলোচনা করব। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরীদেবী হসপিটালসের ফিজিওথেরাপিস্ট পূর্ণিমা দাস। আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি পূর্ণিমা দাস, কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট, গৌরীদেবী হসপিটাল। অনেক সময় পা মচকে গেলে কিছু কিছু সময় বিশ্রাম নেওয়া হয়, তারপর আবার হাঁটতে শুরু করা হয়। তো এই জিনিসটা কি ঠিক, মানে সব সময় এটাতে কি কাজ হয়ে যায়? পা মচকে যাওয়া মানে সেটা হচ্ছে কোন গ্রেডে ইনজুরি হয়েছে সেটার উপর ডিপেন্ড করছে। 3 রকমের গ্রেড হয় অ্যাঙ্কেল স্প্রেন, যেটাকে বলি আমরা পা মচকে যাওয়া। তো প্রথম গ্রেডে যেটা হয় মাইনর একটা ইনজুরি হয়, আর সেকেন্ড গ্রেডে যেটা হয় লিগামেন্টের পার্সিয়াল ইনজুরি হয়, আর থার্ড গ্রেড হচ্ছে সিভিয়ার। ইনিশিয়ালি ফার্স্ট গ্রেডে যেটা হয় নর্মাল পেন সোয়েলিং হয় মাইল্ড, যেটা আমরা রেস্ট নিলেই ঠিক হয়ে যায়। কিন্তু যদি গ্রেড 2 বা গ্রেড 3 হয় সেক্ষেত্রে কিন্তু লিগামেন্টের ইনজুরি একটা থেকে যায়, পেনটা ইনিশিয়ালি কেটে যায়, মানে আফটার 2 to 5 ডেজ অ্যাকিউট যেটা ফেজ বলি, ওটার পর পেনটা রিজলভ হয়ে যায়, কিন্তু অ্যাকচুয়ালি ইন্টারনাল যে ইনজুরি সেটা কিন্তু রিকভারি হয় না। তো পেন কমে গেলেই নর্মাল হাঁটাচলা করাটা সব ক্ষেত্রে সঠিক নয়, সেটা ডিপেন্ড করছে কত গ্রেডে আপনার ইনজুরিটা হয়েছে তার উপর। অ্যাঙ্কেল স্প্রেনের পর ব্যথা সম্পূর্ণভাবে কমে গেলেও কি ভিতরে কোনো রকম ইন্টারনাল সমস্যা থেকে যেতে পারে? অ্যাজ আ ফিজিওথেরাপিস্ট আপনি কিভাবে দেখেন এটা? হ্যাঁ, মানে একটা ইনজুরি হলো তারপরে তার 3টে ফেজে সেটা রিকভারি হয়। একটা ইনজুরি হলে, যে কোনো ইনজুরি, তো প্রথমে থাকে ইনফ্ল্যামেটরি ফেজ, তারপরে থাকে প্রলিফারেটিভ ফেজ, তারপরে থাকে রিমডেলিং ফেজ। তো ইনফ্ল্যামেটরি ফেজ যেটা হয় সেটাতে আমার পেন একটা ইনফ্ল্যামেটরি প্রসেস হয়, তার ফলে আমার পেন সোয়েলিং এগুলো হতে থাকে। তো এগুলো হচ্ছে ফার্স্ট ফেজে 2 থেকে 3 দিনের মধ্যে মোটামুটি রিজলভ হয়ে যায়। কিন্তু সেকেন্ড যে পলিফারেটিভ ফেজ বা রিমডেলিং ফেজ সেটা একটু প্রলং টাইম ধরে চলে। মোটামুটি পলিফারেটিভ ফেজ প্রায় 4 to 6 উইক, নেক্সট রিমডেলিং ফেজ 6 to মান্থ, উইক টু মান্থ, ঠিক আছে, মান্থ লেগে যায়। তো সবসময় যে ইনিশিয়ালি ব্যথা কমে গেছে মানেই সেটা রিকভারি হয়ে গেছে কমপ্লিটলি, সেটা নয়। তার মধ্যে ইন্টারনাল ইনজুরিটা তখনও পারসিস্ট করে যায়, কারণ সেটার জন্য একটা আমার নির্দিষ্ট টাইম লাগে সেটা কমপ্লিটলি রিকভারি হতে। কোন পর্যায়ে একজন মানুষের ফিজিওথেরাপি শুরু করা উচিত, মানে দেরি করলে আরও সমস্যা বেড়ে যেতে পারে, এরকম ফেজ কোনটা? ধরুন একটা ইনজুরি হলো, তো ইনিশিয়াল যে ফেজ থাকে সেখানে মেনলি ইনফ্ল্যামেশন হয়, তো ওই ফেজে আমরা অ্যাডভাইস করবো কি পেশেন্ট যাতে রেস্ট নেয়, ঠিক আছে। তো তাতে কি হয়, হিলিং প্রসেসটা ভালো হয়। এরপর আফটার অ্যাকিউট ফেজ মোটামুটি 2 to 5 ডেজ যখন ওটা কভার হয়ে যায়, তো তারপর আমরা আস্তে আস্তে মোবিলিটির দিকে যেতে বলি, মেনলি রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ বা মাইল্ড স্ট্রেচিং, এগুলো আমরা করতে বলি পেশেন্টকে। তো এরপর থেকে আমরা আস্তে আস্তে ফেজ 1 ফেজ 2 করে আস্তে আস্তে ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশনের দিকে যাই। এরপর যদি ইনিশিয়াল স্টেজে তো করবে না, এরপর যদি প্রলং মানে এক্সারসাইজ না করে একদমই যদি রেস্টে থেকে যায় সেক্ষেত্রে কী হয়, আস্তে আস্তে মোবিলিটি না আসলে জয়েন্টের স্টিফ হয়ে যায়, তারপর মাসেল অনেক টাইট হয়ে যায়, সেক্ষেত্রে পরবর্তীকালে ফাংশনাল অ্যাক্টিভিটিতে আরও ডিফিকাল্টিস আসে। তো বলবো অ্যাকিউট ফেজে মাইল্ড রেস্ট নিতে, মোটামুটি 24 থেকে 48 ঘন্টা যেটা হয় আমরা পিরিয়ড বলি, তো ওই ফেজে আমি রেস্ট নিতে পারি, কিন্তু প্রলং রেস্টটা আমি অ্যাভয়েড করতে বলবো। একবার পা মোচকানোর পর অনেকেরই দেখি বারবার ঠিক সেই জায়গাটাতেই চোট লাগছে, এটার কারণ কি? একবার একটা ইনজুরি হলো, এবার সেটা যদি কমপ্লিটলি রিকভারি না হয় বা সেটার প্রপার যদি রিহ্যাবিলিটেশন না করা হয়, তখন কী হয়, ওখানের যে আশেপাশে স্ট্রাকচারগুলো থাকে সেগুলো উইক থেকে যায়, ঠিক আছে। মেনলি যেগুলো উইক হয়, ধরুন যদি অ্যাঙ্কেল স্প্রেনের কথাই বলি, তো সেক্ষেত্রে আমাদের প্রথমত লিগামেন্টে একটা ইনজুরি হয়, তো সেটা প্রপার যেহেতু রিকভারি টাইম পায় না, তো সেটার একটা উইকনেস থেকে যায়। তারপরে আসি জয়েন্ট মেকানো রিসেপ্টার্স, ঠিক আছে। জয়েন্ট মেকানো রিসেপ্টার্স হচ্ছে এক ধরনের প্রোপিওসেপ্টর, যেগুলো আমাদেরকে মানে বোঝায় যে আমার পাটা কোন পজিশনে আছে, মানে আমি যখন হাঁটছি আমার পাটা মচকে গেল কিনা বা আমার পাটা ঠিকঠাক জায়গায় পড়েছে কিনা, এই পজিশন সেন্সটা আমাদেরকে দেয়। তো এরপর মেকানো রিসেপ্টরগুলোও ড্যামেজ হয়,
অবভিয়াসলি। তো ড্যামেজ হওয়ার কারণে তাদের নাম্বারগুলো কমে যায়, তো আমাদের ব্রেনের যে সিগন্যালটা, যে পাটার পজিশনটা কি, সেটা মানে ব্রেন দিতে ভুলে যায়। তো তার জন্য কি হয়, একটা ইনস্টেবিলিটি তৈরি হয়। তো সেটার কারণে বা আশেপাশে মাসকুলার উইকনেস তৈরি হয়। তো এই ওভারঅল কারণগুলোর কারণে রিকারেন্সিটা আরও বেড়ে যায়, যেহেতু মানে অনেকেই প্রপারভাবে রিহ্যাবিলিটেশন করায় না আফটার ইনজুরি, তো ওর জন্য রিকারেন্সটা আরও বেশি হয়। কোন ধরনের এক্সারসাইজ বা রিহ্যাবিলিটেশন মানুষের ভীষণ জরুরি, যেটা মানুষ সবসময় এড়িয়ে চলে? একটা ইনজুরি হলে ইনিশিয়ালি যখন ফার্স্ট ফেজটা যেটা হয়, মানে পেন মেনলি হয়, তো ওই ফেজটা রিজলভ হয়ে যাওয়ার পর মানুষ ভাবে আমার পেন চলে গেছে, তো আমি আর ফার্দার রিহ্যাবের দিকে যাই না। তো এরপর যে আর ফার্দার ফেজগুলো, সেখানে আমরা কি করি, প্রথমে মোবিলিটি স্টার্ট করি। ফার্স্ট ফেজে আমরা মোবিলিটি স্টার্ট করি, ধীরে ধীরে রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ, তারপর স্ট্রেচিং এক্সারসাইজ, এগুলো করি। তারপর ধীরে ধীরে স্ট্রেনথেনিং এক্সারসাইজের দিকে যাই আমরা। মেনলি যে আমাদের মাসেল থাকে অ্যাঙ্কেল স্প্রেনে, মেনলি ল্যাটারাল ইনজুরি বেশি হয় অ্যাঙ্কেলের, তো সেক্ষেত্রে মেন মাসেল হচ্ছে আমাদের পেরোনিয়াস মাসেল। তো আমরা ওই মাসেলটাকে ভালো করে স্ট্রেনথেনিং করি, যাতে ফার্দার তো ইনজুরি না হয়। তারপর আস্তে আস্তে ব্যালেন্স কোঅর্ডিনেশন ট্রেনিংয়ে আসি, প্রপার ব্যালেন্স বোর্ড ইউজ করে বা কোঅর্ডিনেশন বোর্ড ইউজ করে। তারপর জয়েন্ট প্রোপ্রিওসেপ্টর ট্রেনিং করি, বিভিন্ন রকম ফাংশনাল অ্যাক্টিভিটি, যেমন যদি কোনো ফুটবলার বা রানার হয়, তার যে পারপাস ফার্দার ফিল্ডে ফিরে যাওয়া, তো তার জন্য আমি সেইভাবেই তাকে ফাংশনালি ট্রেনিং করা হয়, যাতে সে ফার্দার তার ফিল্ডে আবার যেতে পারে। তো এগুলোই মেনলি স্কিপ করে দেয় বেশিরভাগ ক্ষেত্রেই। তো এগুলো খুবই ইম্পর্টেন্ট, ফার্দার ফেজে রিহ্যাবিলিটেশন প্রপারভাবে কমপ্লিট করাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা কিন্তু রিস্কটাকে কমিয়ে দেয় ফার্দার ইনজুরি। নানান ধরনের জিনিস রয়েছে, অ্যাঙ্কেল সাপোর্ট, ক্রেপ ব্যান্ডেজ, অ্যাঙ্কেল ব্রেস, এগুলো ঠিক কতদিন ব্যবহার করা উচিত? মানে বেশি ব্যবহার করলে আবার এটার প্রতি নির্ভর হওয়ার কোনো চান্সেস থাকে, সেক্ষেত্রে কোনো সমস্যা? মেনলি ক্রেপ ব্যান্ডেজ যেটা আমরা ইউজ করি, সেটা হচ্ছে আমরা অ্যাকিউট ফেজে ইউজ করতে পারি সোয়েলিংটা কমানোর জন্য। তো একটা ইনজুরি হয়েছে মানে সেখানে সব কিছু সোয়েলিং হবে, তো ওই সোয়েলিংটাকে প্রিভেন্ট করার জন্য আমরা ক্রেপ ব্যান্ডেজটা ইউজ করে থাকি। এরপর সেটা মেনলি অ্যাকিউট ফেজে, যখন ইনফ্ল্যামেটরি ফেজটা থাকে তখনই আমরা ইউজ করতে বলি। তারপর অ্যাঙ্কেল ব্রেস বা অ্যাঙ্কেল সাপোর্ট সেটা নিতে পারে মেনলি যখন অ্যাক্টিভিটি করবে, জাস্ট সাপোর্টিভ হিসেবে, কারণ একটা ইনজুরি হয়েছে মানে সেখানকার লিগামেন্টগুলো ইনস্টেবল হয়ে যায়, তো সেটাকে সাপোর্ট যাতে ফার্দার ইনজুরিটা না বাড়ে, তার জন্য আমরা অ্যাঙ্কেল ব্রেস বা অ্যাঙ্কেল সাপোর্ট ইউজ করতে বলি। এবার প্রলং টাইম ধরে এটা ইউজ করলে কি হবে, তো ওইখানের মোবিলিটিটা কমে যায়, কারণ একটা জায়গায় সাপোর্ট আছে মানে ওই জায়গাটাকে মুভমেন্ট করতে বাধা দিচ্ছে, তো যখনই মোবিলিটি কমবে তখনই আরও বেশি আশেপাশের স্ট্রাকচারে উইকনেস তৈরি হবে। তো এটা আমি বলবো না কি প্রলং টাইম ধরে এটা ব্যবহার খুব উপযোগী। খেলাধুলার সঙ্গে যারা জড়িত বা যারা নিয়মিত জিমে যান, তারা যদি সুস্থ হওয়ার একদম আগেই চলে যান, মাঠে নেমে যান বা জিমে ফিরে যান, তাহলে কি ধরনের সমস্যা হতে পারে? হ্যাঁ, যদি একটা ইনজুরি থাকে তো সেক্ষেত্রে সেটা পুরোপুরি যদি কমপ্লিটভাবে রিকভারি না হয়, বিভিন্ন ফেজে হয় বলেছি আগে, তো সেটা যদি কমপ্লিটলি রিকভারি না হয়, তার আগেই যদি কেউ তার যে প্রফেশন বা জিম বা কোনো স্পোর্টে ফিরে যায়, তো সেক্ষেত্রে কি হয়, তো আরও বেশি ইনজুরি হওয়ার চান্স থেকে যায়, কারণ প্রপার কমপ্লিট রিকভারি হচ্ছে না, জায়গাটার আশেপাশে স্ট্রাকচারগুলো স্ট্রেংথ হচ্ছে না, প্রপার তার যে ব্যালেন্স বা তার যে কোঅর্ডিনেশন সেটা বডিটা ফিরে পাচ্ছে না। তো যদি প্রপার রিহ্যাব না করেই ফিরে যায়, তো সেক্ষেত্রে আরও বেশি ইনজুরি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, মানে সেই জায়গাটা আরও বেশি, হ্যাঁ সেই জায়গাটা আরও বেশি, আর রিকারেন্সিও বাড়ে, আর আরও বেশি ভাবে ইনজুরি হতে পারে। অ্যাঙ্কেল স্প্রেনের পর ভবিষ্যতে যাতে আর কোনো চোট না লাগে, তার জন্য ফিজিওথেরাপি কিভাবে হেল্প করে? হ্যাঁ, এরপর অ্যাঙ্কেল স্প্রেনের পর অবশ্যই অ্যাডভাইস করব কি যাতে প্রপার রিহ্যাবিলিটেশন নেয়, একজন প্রপার ফিজিওথেরাপিস্টের গাইডেন্স নিয়ে যাতে পুরো রিহ্যাবিলিটেশন প্রসেসটা যাতে কমপ্লিট করে। ফার্স্ট অ্যাকিউট স্টেজ থেকে যদি আমি স্টার্ট করি রিহ্যাবিলিটেশনটা, তো অ্যাকিউট স্টেজে আমরা রাইস প্রোটোকল ফলো করি, সেটা হচ্ছে রেস্ট, আইস, এলিভেশন, কম্প্রেশন। তো এই ফেজে আমরা পেশেন্টকে এগুলোই অ্যাডভাইস করি, মানে মোটামুটি 4টে স্টেপ। হ্যাঁ, 4টে স্টেপ রয়েছে।
তো ফার্স্ট ফেজে আমরা রাইস প্রোটোকল ফলো করি, ফার্স্ট ফেজ। সেকেন্ড ফেজে আমরা আস্তে আস্তে আফটার 5 to 7 days সেকেন্ড ফেজে আমরা তাকে আস্তে আস্তে মোবিলিটির দিকে যাই, রেঞ্জ অফ মোশন, যদি অ্যাঙ্কেল স্প্রেনের কথা বলি তাহলে অ্যাঙ্কেল টো মুভমেন্ট বা ইনভার্সন যে মুভমেন্টগুলো হয়, তো সেগুলো আমরা ধীরে ধীরে করতে বলি। তারপর আস্তে আস্তে থার্ড ফেজে আমরা যাই ধীরে ধীরে মাসেল এবার স্ট্রেংথেনিংয়ের দিকে যাই, তো যেটা আমরা রিমডেলিং ফেজ বলি। তো সেই ফেজে আমরা মাসেলকে প্রপারভাবে স্ট্রেংথেনিং করি, স্ট্রেংথেনিংয়ে তারপর কোঅর্ডিনেশন ট্রেনিং করি, প্রপার প্রোপিওসেপটিভ ট্রেনিং করি। এরপর আস্তে আস্তে ফোর্থ ফেজে মানে শেষ দিকে যত যাই আমরা ফাংশনালি পেশেন্টকে ট্রেন করি, কারণ এটাও ইম্পর্টেন্ট যে পেশেন্টের পারপাস কী, ঠিক আছে, পেশেন্ট কোন ফিল্ড থেকে আসছে, যদি সে স্পোর্টসম্যান হয় বা রানার হয় তো সেক্ষেত্রে আমরা সেক্ষেত্রে ডিপেন্ড করে যে তার অ্যাকচুয়ালি নিডটা কী, তো সেই নিড অনুযায়ী আমরা তাকে ফাংশনালি ট্রেনিং করি, ঠিক আছে। তো এই কমপ্লিটভাবে রিহ্যাবিলিটেশন করার পর তারপরেই একজন মানুষের ফিল্ডে যাওয়া উচিত বা তার প্রফেশনে ব্যাক করা উচিত, এটাই বলবো আমি। থ্যাংক ইউ সো মাচ। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ ঠিক এই বিষয় নিয়ে কি জানালেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের গৌরীদেবী হসপিটালসের হেল্পলাইন নাম্বার তো রয়েছেই, সেখানেও যোগাযোগ করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।